প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনা মোতাবেক অনলাইন ক্লাসের অংশ হিসেবে সরকারি পিসি কলেজ বাগেরহাটের দর্শন বিভাগের একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের আজ যুক্তিবিদ্যা বিষয়ের অনলাইন ক্লাস এর আয়োজন করা হয়েছে। উক্ত ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজ যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় পড়ানো হবে। এই ষষ্ঠ অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হচ্ছে ব্যাখ্যা, যার ইংরেজি হচ্ছে এক্সপ্লানেশন। এই আয়োজনে রয়েছি আমি, শেখ আব্দুল গাফফার, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, সরকারি পিসি কলেজ বাগেরহাট। তো চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা আজ ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। তো ব্যাখ্যায় ইংরেজি আমরা আগে থেকেই জানিয়েছি, এর ইংরেজি হচ্ছে এক্সপ্লানেশন। এক্সপ্লেইন করো, আমরা কথায় কথায় বলি যে এক্সপ্লেইন করো মানে ব্যাখ্যা করা। তা কোনো বিষয়কে মনের উপযুক্ত করে বা বোধগম্য করে ব্যাখ্যা করাই হলো যৌক্তিক ব্যাখ্যার মূল আলোচনা বিষয়। আমরা আজকে এই ব্যাখ্যায় যা যা শিখব, প্রথমে শিখব হচ্ছে ব্যাখ্যা কি, হোয়াট ইজ এক্সপ্লানেশন। ব্যাখ্যার ব্যুৎপত্তিগত দিক, অর্থাৎ ব্যাখ্যা কি করে উৎপত্তি হলো, ব্যাখ্যা শব্দটা কোত্থেকে এসছে, যার ইংরেজি হচ্ছে অরিজিন অফ এক্সপ্লানেশন। নেক্সট আমরা শিখব ব্যাখ্যার সংজ্ঞা, হোয়াট ডু ইউ মিন বাই এক্সপ্লানেশন, অর্থাৎ ব্যাখ্যা বলতে কি বুঝায়। বিভিন্ন দার্শনিকদের সংজ্ঞা এবং তার উদাহরণ শিখব। ব্যাখ্যার বিভিন্ন উদাহরণ, ব্যাখ্যা বোঝাতে যে সকল উদাহরণ প্রয়োজন হয় সে বিষয়গুলো আমরা আলোচনা করব। নেক্সট আমরা শিখব ব্যাখ্যার প্রকারভেদ, অর্থাৎ ব্যাখ্যা কত প্রকার, কি কি, সেই প্রকারভেদের সংজ্ঞা এবং প্রকারভেদ অনুযায়ী তার উদাহরণ, এই উদাহরণের বিশ্লেষণ এখানে আমরা শিখব। দেখে নেই চলো ব্যাখ্যা কি। আমরা মানুষের বুদ্ধিবৃত্তি আছে, আর বুদ্ধিবৃত্তি আছে বলেই মানুষ প্রকৃতিকে জানতে চায়, অজানাকে জানতে চায়। এই অজানাকে জানার কৌতূহল তার অদম্য। মানুষ বিস্তৃত ও অনিয়ন্ত্রিত প্রকৃতিকে জানতে চায়, প্রতিষ্ঠা করতে চায় তার নিয়ন্ত্রণ। তাই যা কিছু তার কাছে দুর্বোধ্য, জটিল ও কঠিন বলে মনে হয়, তাকে বোধগম্য, সহজ ও সরল করে নিজের মন মতো উপস্থাপন করতে চায়। আর মানুষ যখন এমন প্রচেষ্টা করে, অর্থাৎ নিজের মন মতো করে উপস্থাপন করতে চেষ্টা করে, তখনই প্রতিষ্ঠা হয় ব্যাখ্যা। এখন আমরা আগেই শিখেছি যে কোনো ঘটনাকে নিজের মতো করে ব্যাখ্যা করার, বিশ্লেষণ করার চেষ্টাটাই হলো ব্যাখ্যা। ব্যাখ্যার আমরা সংজ্ঞা দেখব। ব্যাখ্যা হলো আমাদের মনে উদিত নানা জিজ্ঞাসার নিবৃত্তি স্বরূপ, অর্থাৎ আমাদের মনে নানা রকম কৌতূহলের উদ্ভব হয়। সেই কৌতূহল এর নিবৃত্তি যখন ঘটে, অর্থাৎ কৌতূহল যখন মিটে যায়, তখনই সেটা ব্যাখ্যা হয়।
তোমরা খেয়াল করবে, তোমাদের সাথে যদি কখনো কোনো ছোট ভাই বা বোন হাঁটতে যায়, তারা তোমাদের নানা রকম প্রশ্ন করতে থাকে। সেই প্রশ্নটা যেমন এটা কি, ওটা কি, কারণ তারা ওইগুলোকে জানে না, তারা যা প্রকৃতিকে জানতে চায়, অজানাকে জানতে চায়। তখন তুমি তোমার মতো করে যখন ব্যাখ্যা দিলে, আর সে যখন সন্তুষ্ট হলো, তখনই সেটা ব্যাখ্যার উদ্ভব হলো। তুমি যখন তোমার মতো করে বিশ্লেষণ করলে আর সে যখন সন্তুষ্ট হলো, তখনই সেটা ব্যাখ্যা হলো। তাই বলা হচ্ছে ব্যাখ্যা হলো আমাদের মনে উদিত নানা জিজ্ঞাসার নিবৃত্তি স্বরূপ। কোনো জটিল, অস্পষ্ট, দুর্বোধ্য, রহস্যময় ঘটনাকে সহজ, সরল, সুস্পষ্ট, বোধগম্য ও প্রাঞ্জল করে প্রকাশ করাই হলো ব্যাখ্যা। তার মানে কি দাঁড়াচ্ছে? তোমার সামনে যখন কোনো জটিল ঘটনা উপস্থাপিত হবে, যখন অস্পষ্ট ঘটনা উপস্থাপিত হবে, দুর্বোধ্য, রহস্যময় ঘটনাকে উপস্থাপিত হবে, তখন তাকে সহজ, সরল, প্রাঞ্জল, বোধগম্য করে প্রকাশ করা বা বিশ্লেষণ করাই হলো ব্যাখ্যা। অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো অস্পষ্ট, জটিল, দুর্বোধ্য, রহস্যময় ঘটনাকে সহজ, সরল, সুস্পষ্ট, বোধগম্য ও প্রাঞ্জল করে প্রকাশ করা হয়, তাকে ব্যাখ্যা বলে। একই কথা, যখন কোনো জটিল, দুর্বোধ্য, অস্পষ্ট, রহস্যময় ঘটনা তোমার সম্মুখে উপস্থিত হয়, তখন তার বিশ্লেষণ খোঁজা হয়। তুমি নিজ থেকে দিতে পারো বা অন্য কারো কাছ থেকে শুনতে পারো। আর যখন সেই জটিল ঘটনার কোনো বিশ্লেষণ চলে আসে এবং সেই বিশ্লেষণে যদি শ্রোতা বা তুমি সন্তুষ্ট হও, তাহলে সেটা ব্যাখ্যা হবে। এক কথায় বলা যায়, মানুষের বোধ শক্তিকে সন্তুষ্ট করে প্রকাশ করাই হলো ব্যাখ্যা। আমি পূর্বেই বলেছি, মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এই বুদ্ধিবৃত্তি আছে বলেই মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা। এই বুদ্ধিবৃত্তি আছে বলেই মানুষ প্রকৃতিকে জানতে চায়, প্রকৃতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে চায়, অজানাকে জানতে চায়, তার কৌতূহলকে নিবৃত্তি ঘটাতে চায়। এই মানুষের বোধ শক্তিকে সন্তুষ্ট করে প্রকাশ করাই হলো ব্যাখ্যা। এখানে একটা ইংরেজি সংজ্ঞা আছে, ইন অর্ডিনারি ইউজ অফ দ্য ওয়ার্ড এক্সপ্লেনেশন। সাধারণ অর্থে ব্যাখ্যা হলো মিন্স দ্য স্যাটিসফাইং এ ম্যানস আন্ডারস্ট্যান্ডিং। একজন মানুষের বোধ শক্তিকে সন্তুষ্ট করাই হলো ব্যাখ্যা। তাহলে তোমার সাথে যে ছোট বাচ্চাটা হাঁটছে, সে নানা রকম প্রশ্ন করছে তোমাকে, যে চন্দ্রগ্রহণ কেন হয়, সূর্য কেন পূর্ব দিকে ওঠে, নদীতে দুইবার জোয়ার ভাটা হয় কেন। তুমি এক এক করে তাকে বিশ্লেষণ করলা, যে পৃথিবী প্রতিনিয়ত পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে বলে আমরা কখনো সূর্যকে দেখতে পাই, আবার কখনো সূর্যকে দেখতে পাই না। তখন সে বুঝতে পারল। আবার চন্দ্রগ্রহণ কেন হয়, তাকে যদি বলা হয় যে রাহু নামক বিশাল দৈত্য চন্দ্রকে গ্রাস করে বলে চন্দ্রগ্রহণ হয়, সে কিন্তু এ কথায়ও সন্তুষ্ট হলো। অর্থাৎ এ দুটো বিশ্লেষণই তার কাছে ব্যাখ্যা বলে উপস্থাপিত হলো। তাহলে কি দাঁড়াচ্ছে, যে কোনো শ্রোতাকে বা প্রশ্নকর্তাকে সন্তুষ্ট করতে পারলেই সেটা ব্যাখ্যা। সেটা বিজ্ঞান ভিত্তিক হলেও সেটা ব্যাখ্যা, আবার সহজ সরল জ্ঞানের আলোকে, সাধারণ জ্ঞানের আলোকে, সাধারণ বিশ্বাসের আলোকে, ধর্মীয় বিশ্বাসের আলোকে ব্যাখ্যা করে সন্তুষ্ট করতে পারলেও সেটা ব্যাখ্যা। আমরা দেখি, একটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। কোনো এলাকায় বন্যা হলে যদি বলা হয় নেপচুন দেবতার অখুশির কারণে বন্যা হয়েছে, তবে এটি এক ধরনের ব্যাখ্যা। আসলে গ্রিক দেবদেবীদের মধ্যে নেপচুন নামক এক দেবতা আছে, যে দেবতা মেঘ, বৃষ্টি, ঝড়, বন্যা নিয়ন্ত্রণ করে। সেই দেবতা যদি কখনো অখুশি হয়, তাহলে ঝড়, বৃষ্টি, বন্যা হতে পারে। তা সেই ধর্মীয় আলোকে বা অন্ধবিশ্বাস বা সাধারণ বিশ্বাসের আলোকে এই বন্যার ব্যাখ্যা প্রদান করা হয়েছে। যাই হোক, এটা ধর্মীয় বিশ্বাসীরা, ধর্মে যাদের অগাধ বিশ্বাস আছে, তারা এটা
সন্তুষ্ট চিত্তে মেনে নিবে, এবং এটা কিন্তু এক ধরনের ব্যাখ্যা। আবার যদি বলা হয় যে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে বন্যা হয়েছে, তবে সেটিও এক ধরনের ব্যাখ্যা বলেই বিবেচিত হবে। কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে নদীতে প্রচুর জল এসেছে এবং নদী পানি ফুলে উঠেছে, চারিপাশে প্লাবিত হয়েছে, এই কারণে বন্যা হয়েছে। এটা প্রথমটা আমরা দেখলাম ধর্মের আলোকে ব্যাখ্যা, অন্ধবিশ্বাসের আলোকে ব্যাখ্যা, আর দ্বিতীয়টা দেখলাম বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা, প্রকৃতির আলোকে ব্যাখ্যা। এই দুটো ব্যাখ্যাই ব্যাখ্যা বলে বিবেচিত। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা ব্যাখ্যার উৎপত্তিগত দিক একটু আলোচনা করি। ব্যাখ্যা শব্দটা কোত্থেকে এসছে? অরিজিন অফ এক্সপ্লানেশন। আমরা পূর্বেই জেনেছি যে ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ এক্সপ্লানেশন, এক্সপ্লানেশন, যা ল্যাটিন শব্দ এক্সপ্লানো বা এক্সপ্লানারে থেকে এসেছে। এক্সপ্লানো বা এক্সপ্লানারে থেকে এসেছে। তোমরা অবশ্যই খেয়াল করবে এই এক্সপ্লানো, এক্সপ্লানারে এই শব্দ দুটো ল্যাটিন শব্দ, এবং বারবার পরীক্ষায় আসে এক্সপ্লানেশন শব্দটি কোত্থেকে উৎপন্ন হয়েছে। তখন তোমার বলতে হবে ল্যাটিন শব্দ এক্সপ্লানো ও এক্সপ্লানারে থেকে এসেছে। এই এক্সপ্লানারে শব্দটি আবার এক্স ও প্লানাস শব্দ দুটি থেকে এসেছে। এক্স অর্থ পূর্ব অবস্থা। আমরা প্রায় এক্স কথাটা ব্যবহার করে থাকি। এক্স চেয়ারম্যান, এক্স এমপি, এক্স হাজব্যান্ড, এভাবে আমরা অনেক বলে থাকি। এক্স মানে পুরাতন বা পূর্বের বা সাবেক। তাহলে এক্স অর্থ পূর্ব অবস্থা এবং প্লানাস অর্থ সহজ ও সরল করে প্রকাশ করা। তাহলে পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনাকে সহজ ও সরল করে প্রকাশ করা হলো ব্যাখ্যা। টু মেক ইট প্লেইন অর্থাৎ সহজ করা, সহজ সরল প্রাঞ্জল করা। তাহলে উৎপত্তিগত দিক থেকেই বোঝা যাচ্ছে কোনো ঘটনাকে বা পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনাকে সহজ সরল প্রাঞ্জল করে প্রকাশ করাই হলো ব্যাখ্যা। তাই বলা হচ্ছে অর্থাৎ পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনাকে সহজ ও সরলভাবে প্রকাশ করাই হলো ব্যাখ্যা। নিশ্চয়ই বুঝতে পেরেছ। ওকে, আমরা তাহলে পরের টপিকসে চলে যাই। ব্যাখ্যার প্রকারভেদ। ব্যাখ্যা দুই ধরনের, যথা এক লৌকিক ব্যাখ্যা, দুই বৈজ্ঞানিক ব্যাখ্যা। লৌকিক ব্যাখ্যার ইংরেজি পপুলার এক্সপ্লানেশন আর বৈজ্ঞানিক ব্যাখ্যার ইংরেজি সায়েন্টিফিক এক্সপ্লানেশন। এখন লৌকিক ব্যাখ্যা পপুলার মানে সাধারণ লোক তাদের সাধারণ জ্ঞান বিশ্বাস এর মাধ্যমে যখন দিয়ে থাকে, তাই এটা পপুলার হয়েছে। মানে সাধারণ লোক বেশি বিস্তৃত, সাধারণ লোকের মাঝে বেশি ব্যাপক বিস্তৃত আকারে এটা প্রকাশিত হয়, বা খুব সহজ সরলভাবে যে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। আর বৈজ্ঞানিক ব্যাখ্যা, যেটা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নীতি এবং বিজ্ঞানের বিভিন্ন নিয়ম, প্রতিষ্ঠিত নিয়মের আলোকে যখন কোনো ঘটে যাওয়া ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়, তখন সেটা বৈজ্ঞানিক ব্যাখ্যা বা সায়েন্টিফিক ব্যাখ্যা। তোমরা নাম শুনেই বুঝতে পেরেছ যে কোন ব্যাখ্যা কোন ধরনের। তা আমরা দেখি লৌকিক ব্যাখ্যা কাকে বলে। সাধারণভাবে বলা যায় সাধারণ লোকের বিশ্বাস, মন গড়া চিন্তা, প্রচলিত ধ্যান ধারণা, অন্ধবিশ্বাস ও কুসংস্কারাচ্ছন্নতার মাধ্যমে যখন কোনো ঘটনাকে অতিপ্রাকৃতিক ও অপ্রাকৃতিক ও লৌকিক শক্তির সাহায্যে ব্যাখ্যা প্রদান করা হয়, তখন তাকে লৌকিক ব্যাখ্যা। এখানে অনেকগুলো কথা বলা হয়েছে। সাধারণ লোকের বিশ্বাস, মন গড়া চিন্তা, প্রচলিত ধ্যান ধারণা, অন্ধবিশ্বাস, কুসংস্কারাচ্ছন্নতার মাধ্যমে যখন কোনো ঘটনাকে অতিপ্রাকৃতিক, অপ্রাকৃতিক ও অলৌকিক শক্তির সাহায্যে ব্যাখ্যা প্রদান করা হয়। এখন অতিপ্রাকৃতিক অর্থ কি?
যা প্রকৃতিতে খুঁজে পাওয়া যায় না, প্রকৃতির বাইরে, সুপার ন্যাচারাল, আউট অফ দ্য নেচার, যা আমরা সাধারণত দেখতে শুনতে পাই না, যেমন ভূত, পেতনি, দেবতা, দৈত্য, এগুলো অতিপ্রাকৃতিক, অপ্রাকৃতিক একই অর্থ। অলৌকিক মানে লোকের বাইরে, লোক সমাজের বাইরে যার অবস্থান। তোমরা জানো ভূত পেতনি কিন্তু লোক সমাজে থাকে না, ভূত সমাজের বাইরে অবস্থান করে। ঈশ্বর, দেবতা লোক সমাজের বাইরে বসবাস করে। এই সকল শক্তির সাহায্যে যখন ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। যেমন চন্দ্রগ্রহণের ব্যাখ্যায় যদি বলা হয় রাহু নামক দৈত্য চন্দ্রকে গ্রাস করে বলে চন্দ্রগ্রহণ হয়, তবে তা হবে একটি লৌকিক ব্যাখ্যা। আমি আগেই বলেছি যে দৈত্য, দেবতা, ঈশ্বর, ভূত, পেতনি, জিনপরি ইত্যাদির মাধ্যমে কোনো ঘটনাকে ব্যাখ্যা করাই হলো লৌকিক ব্যাখ্যা। তা তোমরা হয়তো দাদু, দাদি, নানিদের কাছ থেকে শুনতে পাবে যে চন্দ্রগ্রহণ কেন হয়। তখন ব্যাখ্যা শুনে থাকবে যে চাঁদের মা বুড়ি রাহু নামক দৈত্যের কাছ থেকে খুদ ধার করে খেয়েছিল, কিন্তু তিনি আর এই খুদ শোধ দিতে পারেন। তাই প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে রাহু নামক দৈত্য এই চন্দ্রকে গ্রাস করে, গিলে ফেলে, ফলে চন্দ্রগ্রহণ হয়। এটা আমরা ছোটবেলায় শুনেছি। আর এটা এক ধরনের ব্যাখ্যা, সে ব্যাখ্যাটা হবে লৌকিক ব্যাখ্যা। কিন্তু আমরা নিশ্চয়ই, যেহেতু এইচএসসির বা ইন্টারমিডিয়েটের ছাত্র, আমরা চন্দ্রগ্রহণ কেন হয় সবাই জানি বৈজ্ঞানিক দিক থেকে। আমরা সেটা পরে আলোচনা করব। এবার আমরা লিখব যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, সায়েন্টিফিক এক্সপ্লেনেশন কাকে বলে। ঘটনাবলীর মাধ্যমে কার্যক্রম সম্পর্ক আবিষ্কারের মাধ্যমে, ঘটনাবলীর মধ্যে কার্যক্রম সম্পর্কে আবিষ্কারের মাধ্যমে যে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলা যায়। ঘটনাবলীর মাধ্যমে হবে না, এটা মধ্যে হবে, ঘটনাবলীর মধ্যে কার্যক্রম সম্পর্ক আবিষ্কারের মাধ্যমে যে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলা যায়। যখন কোনো ঘটনাকে ব্যাখ্যা করার সময় প্রকৃতির নিয়ম ও কার্যকর নিয়মের উপর নির্ভর করে ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অর্থাৎ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, the laws of the uniformity of nature and the law of causation, কার্যকরণ নীতি এবং প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির মাধ্যমে যখন কোনোই ব্যাখ্যা উপস্থাপিত হবে তখন সেই ব্যাখ্যাকে বলবে বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমরা জানি প্রকৃতিতে নিয়ম আছে, প্রকৃতি নিয়মের অনুবর্তী, প্রকৃতিতে নিয়মের রাজত্ব বিদ্যমান, এসব কথা আমরা শিখেছি। প্রকৃতির মাধ্যমে প্রাকৃতিক ঘটনাবলীর মধ্যে প্রকৃতির নিয়মের আলোকে ব্যাখ্যা প্রদান করা হলে তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। আশা করি বুঝতে পেরেছ। এবার কার্ভেট্রিড বলেন, কোনো ঘটনার কারণ বা নিয়ম আবিষ্কার করা, অন্য ঘটনার সাথে মিল খুঁজে বের করা ও অল্প ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করাই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। ইংরেজিটা আমাদের জানা উচিত, বাংলাটা এত সুন্দর শোনায় না, কারণ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে গেলে খুব যথার্থ বাংলা প্রয়োগ করা খুব কঠিন হয়ে যায়। তাই কার্ভেট্রিডের সঙ্গে আমরা ইংরেজিতে পড়ি, সায়েন্টিফিক এক্সপ্লেনেশন কনসিস্টস ইন ডিসকভারিং, ডিডিউসিং অ্যান্ড অ্যাসিমিলেটিং দ্য লজ অফ ফিনোমেনা। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যা কনসিস্ট ইন, গঠিত হয় আবিষ্কারকরণের মাধ্যমে, অবরোহণমূলক মাধ্যমে এবং অন্তর্ভুক্তির মাধ্যমে। দ্য লজ অফ ফিনোমেনা, বস্তুর নিয়মাবলীর। তো বস্তুর নিয়মাবলী আবিষ্কারকরণ, অবরোহণ এবং অন্তর্ভুক্তির মাধ্যমে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করাই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। আশা করি বুঝতে পেরেছ। আমরা দেখি বৈজ্ঞানিক ব্যাখ্যার উদাহরণ কি বলা যায়।
জড়বস্তুর ভূপতনের মতো ছোট ছোট নিয়মকে মধ্যাকর্ষণের মতো ব্যাপকতার নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করাই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। অর্থাৎ জোয়ার ভাটা জোয়ার ভাটা কেন হয় আমরা জানি, পৃথিবীকে যখন চন্দ্র এবং সূর্যের আকর্ষণ করে তখন এই জোয়ার ভাটা শুরু হয়। জড়বস্তু ভূপতনের কারণ তোমরা জানো, নিউটন একদিন আপেল গাছের তলে বসেছিল, তখন হঠাৎ একটা আপেল মাটিতে পড়ে। তখন তিনি চিন্তা করলেন আপেলটি কেন মাটিতে পড়ল। পরে তিনি আপেলটিকে আবার উপরে ছুঁড়ে দিলেন, আবার মাটিতে পড়ল, আবার উপরে ছুঁড়ে দিলেন, আবার মাটিতে পড়ল। তখন তিনি বুঝলেন মাটি নিশ্চয়ই আকর্ষণ শক্তি আছে। এভাবে তিনি জড়বস্তু ভূপতনের কারণ আবিষ্কার করে ফেলেন। ছোট ছোট নিয়মকে মাধ্যাকর্ষণের মতো ব্যাপকতার নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করাই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। এখন এই জোয়ার ভাটা এবং জড়বস্তু ভূপতনের কারণ, এটা ছোট ছোট নিয়ম। এই ছোট নিয়মকে বৃহত্তর কোনো নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করাই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সকলকে পুনরায় ধন্যবাদ জানিয়ে এবং সবার নিরাপদ সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।